তারা দিনে রাতে ২৪ ঘন্টা ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে ব্যস্ত এবং গত ১.৫ বছরেরও বেশি সময় ধরে এই স্লোগান আমরা শুনে আসছি এবং ভারত বিরোধিতা এটা একটা শিল্পে পরিণত করেছেন, ভারতের সঙ্গে যুদ্ধাবস্থার মতো তৈরি করেছেন। কখনো কখনো ভারতের 7 সিস্টার্স আলাদা করে ফেলার ঘোষণা দিয়েছেন, চিকেন নেক নিয়ে ভয়ঙ্কর কথা বলেছেন। ভারতের সঙ্গে শেখ হাসিনা গোলামি করে গেছেন, আর গোলামি নয়, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবেন, এরকম ঘোষণা দিয়েছেন। এই ব্যাপারগুলো আমরা দেখেছি এনসিপির নেতাদের বেলাতে। কিন্তু এনসিপির শীর্ষ নেতারা যখন ওই স্লোগান দিচ্ছেন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, তখন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এনসিপির শীর্ষ নেতা স্বয়ং নিজে সাথে আরও কয়েকজনকে নিয়ে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন, খোশ গল্পে মেতে উঠেছেন। যদি এরকম বাস্তবতা হয়েও থাকে যে ভারতীয় কূটনীতিবিদের সঙ্গে দেখা হবে, তাহলে তো সেটা পাশ কেটে যাওয়ার কথা। কেন হাসি ঠাট্টায় মত্ত হলেন? কেন খুবই কাছে থেকে ভিডিও করছে কেউ, এটা বোঝার পরেও তাকে ভিডিও করতে নিষেধ করলেন না? এরপরে ভিডিও যখন ছড়িয়ে পড়ল গণমাধ্যমে, এটা নিয়ে যখন নিউজ হলো, তখন ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগানটার কি অবস্থা হবে? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে আদতে এনসিপি নেতারা ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে আড্ডা দিচ্ছিলেন কেন, কোথায়? থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, ভারতের যে গোলামি, সেই গোলামি আর করব না, ভারতের মানে চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানব না, ভারতের সঙ্গে মানে সম্পর্ক রাখবো না, ভারতীয় দূতাবাসের ইট খসিয়ে নেব, ভারত আমাদের উপরে নির্ভরশীল, আমরা যদি সব কিছু বন্ধ করে দিই ভারত না খেয়ে মরবে, এরকম নানা ন্যারেটিভ প্রফেসর ইউনূস সরকারের ১.৫ বছরে তৈরি করতে আমরা দেখেছি। কিন্তু যখন আমরা দেখি যে ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে সেই নেতাদেরই শীর্ষ নেতারা আড্ডায় মেতে উঠেছেন, তবে কি ব্যাপারটা এরকম যে স্লোগানের সময় একরকম আর ভেতরে ভেতরে অন্যরকম? হ্যাঁ, ভেতরে ভেতরে অন্যরকম। এই স্ট্র্যাটেজিটা একমাত্র ক্ষমতাসীন দলের হতে পারে, কারণ রাষ্ট্র চালাতে হলে অনেক কিছু মেনটেন করতে হয়। এনসিপি তো ক্ষমতাসীন দলও না, বিরোধী দল, সুতরাং আরও তো তীব্র অবস্থানে তাদের ভারত বিরোধী নীতি থাকার কথা। কি বলছে গণমাধ্যম? ছড়িয়ে পড়া ভিডিও দেখার আগে গণমাধ্যমের রিপোর্টটা একটু দেখে নিই চলুন। একটি ছবি দিয়ে হাস্যোজ্জ্বল নাহিদ ইসলাম, হাস্যোজ্জ্বল সাইফ মোস্তাফিজ, পেছন থেকে দেখা যাচ্ছে তারা হাস্যোজ্জ্বল, তাদের সঙ্গে ভারতীয় একটি কূটনীতিবিদ একজন, তাকে খোশ গল্প করতে দেখা যাচ্ছে, এমন ছবি দিয়ে কালের কণ্ঠ শিরোনাম করেছে ভারতীয় কূটনীতিকের সঙ্গে খোশ আলাপে এনসিপি নেতারা। কেন খোশ আলাপে যেতে হলো? কোথায় গিয়েছিলেন তারা? ভারতীয় কূটনীতিবিদদের সঙ্গে সাথে অন্য দেশের প্রতিনিধিদের সঙ্গেও খোশ মানে আলাপে মেতে উঠতে দেখা গেছে জাতীয় নাগরিক পার্টির নেতাদের। সেখানে গতকালকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে এমন দৃশ্য দেখা যায়। এনসিপির আয়োজন, সেখানে ভারতীয় কূটনীতিবিদদের তারা দাওয়াত দিয়েছে। ভাবা যায় তারা দিনের বেলায় রাতের বেলায় সব সময় ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা স্লোগান দেয়, আবার তাদের নিজের আয়োজনে ভারতীয় কূটনীতিবিদদের তারা দাওয়াত দিয়েছে। তার মানে ব্যাপারটা কি এরকম যে মানে সংসদ সদস্য হওয়ার পরে কিংবা নির্বাচনে অংশগ্রহণ করার ফলে জামাতের সঙ্গে জোট করে কোনো রকমে 6টা আসন পাওয়ার পরে তারা বুঝতে শিখেছে যে ভারত বিরোধিতার রাজনীতি ওটা মানে রাজপথে কিংবা শাহবাগের মানে ময়দানে দাঁড়িয়ে ওটা দেওয়াই যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। দেশের দায়িত্বশীল জায়গায় গিয়ে এই কাজগুলো করা যায় না। অনুষ্ঠানে উপস্থিত নেতারা কূটনীতিবিদদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং খোশ গল্পে অংশ নেন। খোশ গল্পের ব্যাপারটা বোধহয় কালের কণ্ঠের এই ছবি কিংবা শিরোনাম দেখে আপনাদের বিশ্বাস নাও হতে পারে। সামান্য একটু ভিডিও চিত্র আপনারা দেখে আসুন যে কীরকম খোশ গল্পে তারা মেতেছিলেন, যেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং ট্রল হচ্ছে। দেখে আসুন।
এই যে দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো, তাহলে এনসিপির সম্মানটা কোথায় থাকলো? যারা কিনা সেভেন সিস্টার্স উড়িয়ে দিতে চায়, সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা করে দিতে চায়, ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের বাংলাদেশে আশ্রয় দিয়ে ভারতকে বহুখণ্ডে বিভক্ত করে দিতে চায়, এই তো কদিন আগে এই বক্তব্যগুলো আমরা তাদের নেতাদের মুখে শুনেছি। এখন কেন তাদের আয়োজনেই ভারতীয় কূটনীতিবিদদের দাওয়াত দিতে হবে? তাহলে কি গণেশ উল্টে গেল? ব্যাপারটা এরকম মানে হয় যে যারা সরকারে যায় তারা যদি ভারত বিরোধী রাজনীতি করেও থাকে, যেমন বিএনপি সরকারে গেছে, এর আগে এবারের বিএনপির প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। এর আগে আমরা বিএনপিকে দেখেছি যে তারা মূলত ভারত বিদ্বেষী রাজনীতিই করেছে, কারণ তারা সেই সময় যাদের সঙ্গে জোট করে রাজনীতি করেছিল তাদের সঙ্গে জোট করে ওই ভারত বিদ্বেষী রাজনীতি ছাড়া আর কিছু উপায় ছিল না। কিন্তু এবারের প্রেক্ষাপটে এসে একটা পরিবর্তিত বিএনপিকে আমরা দেখছি। বিএনপির মহাসচিব তারেক রহমান তাদের বক্তব্যে স্পষ্ট যে স্পেসিফিক কারো বিরোধিতা করা কিংবা প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নষ্ট করা এটা কখনো রাজনীতি হতে পারে না। এবং ভারতের সঙ্গে সম্পর্ককে এই সরকার যে সব থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, হারানো সম্পর্ক পুনরুদ্ধারের যে তারা চেষ্টা করছে নানা কার্যক্রমে, সেটা বোঝা যাচ্ছে। আমি ধরে নিলাম, মানে কথার কথা ধরে নিলাম যে বিএনপি এবারও ভারত বিরোধী রাজনীতিই হয়তো করছিল, কিন্তু সরকারে আসার পরে হয়তো ব্যাপারটা এরকম হতে পারতো যে সরকারে আসার পরে তাদের পরিস্থিতি বাধ্য করেছে এই বিরোধী রাজনীতি আর করা যাবে না, সরকার চালাতে হলে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে হবে। এই কারণে ভারতের সঙ্গে দহরম মহরম এই মেলামেশাটা তারা করলে তাদের দোষ খুঁজে পাওয়া মানে খোঁজাটা অপরাধ হতে পারত। কিন্তু সেটা সরকারের ক্ষেত্রে, যদিও বিএনপি ভারত বিরোধী রাজনীতি এবারের প্রেক্ষাপটে করেনি। যদি জামাত কিংবা এনসিপি জোট ক্ষমতায় যেত, তারা যদি ক্ষমতায় গিয়ে এরকম পরিবেশ তৈরি করত, তখনও বলা যেত যে সরকারে না থাকতে তারা অনেক কিছু করেছে, ওইগুলো এখন ভুলে যেতে হবে, সরকারে এসে তারা এখন যে পদক্ষেপ নিচ্ছে সেটাই আসলে মূল বাস্তবতা। কিন্তু তারা তো সরকারে যায়নি, তারা তো বিরোধী দল। তো বিরোধী দলে আবার মানে এনসিপির এই দলের সঙ্গে আমরা দেখলাম যে গতকালকেই চলে যাওয়া মার্কিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী পল কাপুর, তারা এনসিপির সঙ্গে বৈঠকও করেনি। ব্যাপারটা কি এরকম যে পল কাপুর এনসিপির সঙ্গে বৈঠক করেনিও এই কারণে যে তাদের ভারত বিরোধী রাজনীতি এবং ভারত বিরোধী রাজনীতির এই মেসেজটা পল কাপুরের কাছে খুব ভালোভাবে গেছে, যে পল কাপুর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কিংবা ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হিসেবে যাদের সঙ্গে ভারতের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক এখন, সেই ব্যাপারটা তিনি সেভাবেই দেখেছেন। এই কারণেই এরকম একটা চিত্র আমরা দেখেছি যে ভারতের সঙ্গে যে দূরত্বটা তারা তৈরি করেছে সেই দূরত্ব এখন ঘোচানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা যে স্ববিরোধী, এই রাজনীতি যে স্ববিরোধী রাজনীতি, আপনি এতদিন গত 1.5 বছর ধরে ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা প্রতি মুহূর্তে, আপনার রাজনীতি তো আসলে কিছুই ছিল না, রাজনীতিতে শুধুমাত্র 2টা ইস্যু ছিল। এনসিপির রাজনীতিতে 2টা ইস্যু, একটা হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা, আর একটা হচ্ছে ভারতের বিরোধিতা করা। নিজস্ব ন্যারেটিভ বলতে কিছুই আমরা তাদের জন্মের আগে থেকে পরে পর্যন্ত এবং জন্মের পরে 1 বছর যে পেরিয়ে গেল, এই 1 বছরে আমরা দেখিনি। তাদের রাজনীতির মূল উপজীব্য বিষয়ই ছিল ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা। সেই জায়গা থেকে তারা কি বেরিয়ে আসতে চাচ্ছে? এই দৃশ্য কি সেটাই বলে যে সেই জায়গায় তাদের স্টে করা আর সম্ভব হচ্ছে না? সেই জায়গায় স্টে করলে তাদের রাজনীতির মানে আকাশে কালো মেঘ জমতে পারে, এরকমটা মনে হচ্ছে। কিন্তু কেন তা মনে হবে? বরং ভারত বিরোধী যে ন্যারেটিভ তৈরি করে জনপ্রিয়তা অর্জন করা গেছে মুষ্টিমেয় একটা সংখ্যক মানুষের কাছে বাংলাদেশে, এবং প্রফেসর ইউনূসও ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করে যে মুষ্টিমেয় অংশের জনপ্রিয়তা তৈরি করার মানে অংশের কাছে জনপ্রিয় হতে চেয়েছিলেন, সেই ব্যাপারটা অব্যাহত রাখলেই বোধহয় ভালো হতো। এই ভারতীয় কূটনীতিবিদদের ইফতারে দাওয়াত দিয়ে তাদের সঙ্গে হাসি খুশি হো হো হা হা করে হাসাহাসি, এটা ব্যাড মেসেজ দেয়। এটা এই মেসেজই দেয় যে আপনাদের ওই ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগানটা শুধুমাত্র জনপ্রিয়তা তৈরি করার স্লোগান, আর কিছুই নয়। সেই স্লোগানের বাস্তবতা আদৌ ছিল না। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।